আমি মীরা হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মুস্তাফা ফিরোজ। জনাব মুস্তাফা ফিরোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। অসংখ্য আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও এই আলোচনায় আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রাশেদা রওনক খান। ডক্টর রওনক, কেমন আছেন? আছি, ভালো আছি। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও ভার্চুয়ালি লালমাটিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফয়সাল, তাকেও আমরা কিছুক্ষণ পর পেয়ে যাব। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। তবে আজ প্রধান খবর হিসেবে যে খবরটিকে আমরা নির্বাচন করেছি, সেখানে বলা হচ্ছে রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডের নির্মাণে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছাতে পারে। শুক্রবার সকালে চ্যানেল ওয়ানকে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সভাপতি মোহাম্মদ মহসিন। এদিকে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা হলেও ন্যায় বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। এ বিষয়ে একটি প্রতিবেদন আছে, চলুন প্রতিবেদনটি দেখে আসি। আমি রাত্রে ঘুমাই না, আমার সাথে তো বাচ্চা থাকার কথা, আমি তো এখন একা। পরিবারের দুজন নতুন অতিথি আর একরাশ আনন্দ নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা ছিল নাজমা হাসান দম্পতির। হাসপাতাল থেকে ফিরেছেন ঠিকই, মাত্র 4 দিন বয়সী যমজ 2 নবজাতকের লাশ নিয়ে। স্বপ্ন ছিল যে যমজ টুইন বেবি হবে, সব রকম একরকমের চালান চালাবো, একরকমের পড়া কাপড়, এটা যত নিজেদের যত কষ্টই হোক, দুজনকে কোনো কিছুতে তিরুটি রাখবো না, কষ্ট দিব না। একটা নার্স ছিল না, একটা ডাক্তার ছিল না, কেউ তো আমরা দেখি নাই। বাচ্চা তো আমার হাঁ করছে, খালি এরকম করছে, শেষ নিঃশ্বাস। 2 সন্তানের অস্বাভাবিক মৃত্যুর বিচার চায় এই দম্পতি, কিন্তু রাষ্ট্র ন্যায় বিচার করবে, প্রশ্ন গণমাধ্যমের কাছে। না, আমাদের বিচার হবে নি, কে করবো আমাদের বিচার? সরকার আমাদের বিচার করব? এই যে এখন গরম হয়েছে, হয়তো বা 2 দিন পর আরেকটা ঘটবো, আপনারা ওইটা নিয়েই পড়ে থাকবেন, আমার বেবিদের কথা বুঝা যাবেন। মেডিকেলের গাফিলতির কারণে আমার ছেলে 2টা আমার হারাইতে হয়েছে। আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল। ঈদুল আজহার আগের দিন বুধবার ভোরে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে রহস্যজনকভাবে মৃত্যু হয় 6 নবজাতকের। হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের 2টি বেড ছাড়া সবগুলোতেই ছিলেন নবজাতক আর তাদের মায়েরা। ফলে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বেশি বলে দাবি ভুক্তভোগীদের। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর গাফিলতির অভিযোগে এরই মধ্যে রমনা থানায় মামলা দায়ের করেছেন নিহত আরেক নবজাতকের বাবা, চাঁদপুরের ফরিদগঞ্জের হাবিবুর রহমান। ওয়ার্ডের এসিটা বন্ধ করে দিয়েছে ওনারা ঠিক 2টার দিকে, যার 1.5 ঘন্টা পরে আস্তে আস্তে প্রত্যেকটা শিশুই বমি, আস্তে আস্তে সবাই মৃত্যুতে পতিত হয়েছে। ওরা তারা ইচ্ছাকৃতভাবে হত্যা করছে। আমি অলরেডি অভিযোগ করেছি, সেখানে আমি বলছি দায়সারা চিকিৎসা, অবহেলা, কর্তৃপক্ষের অবহেলা। বিছানাটা চেঞ্জ করে সে আমার বোনের কাছ থেকে রং একটা ডেথ সার্টিফিকেট দিচ্ছে, এটাই তাদের প্রতারণার একটা কারণ। আর অন্য সবাইকে একই অবস্থা করছে। ওনারা বলতেছে 5 জন নাকি আইসিইউতে ছিল, কিন্তু 5 জন ছিল না, ছিল হচ্ছে 1 জন। আর বাকি যতজন ছিল সবগুলা বাচ্চাই এখানে মারা গেছে, একটা বাচ্চা জীবিত নাই এখানে। আদ্দিন হাসপাতালের দোতলায় এই ওয়ার্ডটি পরিদর্শনে এসে বুধবার শ্বাসরুদ্ধকর পরিবেশ দেখেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকও। কোনো কারণে এসি বন্ধ থাকলে বা বন্ধ হয়ে গেলে আর কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। তাছাড়া প্রসবের পরে মা ও নবজাতকের পর্যবেক্ষণের জন্য নির্ধারিত এই ওয়ার্ডের নির্মাণেও ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। কমিটির প্রধান বলছেন, শনিবার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত হলেও তা পেছাতে পারে। নির্মাণ ত্রুটি ছিল, এমনটা কি পেয়েছেন কিনা আপনারা? আচ্ছা, আমরা 2 জন ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলাম, তারা একটু বলছে। এখন ওই রুমটা তো আপনারা জানেন কত সালের, 96 না 97 এত আগে স্ট্রাকচার। আর এসিটা ওই রকমই। 3 দিন বলতে তো বুঝতেছেনি, তাই না? এই 3 দিনটা আসলে মানুষের, দেখা যাক, আমরা যদি পারি আজকেই করবো, না হলে একটু টাইম চাবো। ঘটনার দিন বুধবার সন্ধ্যায় আদ্দিন হাসপাতাল পরিদর্শনে এসে পরিচালকের কক্ষে ঘণ্টাখানেক অবস্থান করেন কমিটির সদস্যরা। সেখানে তাদেরকে আপ্যায়নও করা হয়। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। আমার প্রতিবেদনটি দেখছিলাম, মুস্তাফা ফিরোজ,
অভিভাবকদের কথা আপনি শুনছিলেন, বিশেষ করে নাজমা এবং হাসান দম্পতির কথা। নাজমার ধরেন এক ধরনের বক্তব্য আছে, এই বিচার পাবে কি পাবে না তা নিয়ে এক ধরনের শঙ্কা আছে, কিন্তু তার যদি এই শঙ্কাও থেকে থাকে, ফলে তার চোখের জল আসলে মুছবো কি দিয়ে আমরা? আপনার রিপোর্টের লাস্ট ছবিটা দেখে তো আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। তদন্ত কমিটিকে আবার আপ্যায়নও করছে, সেখানে ফল ফ্রুটস দেখছি। মানে কি বলবো, আর এগুলি বলার ভাষা নেই। মানে বিবেক, বোধ, মানবিকতা সব কিছু একটা ধ্বংস হয়ে গেলে একটা জাতির এরকমই হয়। কিভাবে পারে এটা? এতগুলি বাচ্চা মারা গেল, সেখানে তদন্ত কমিটি গেল, সেখানে তারা আপ্যায়নও করলো, আর এরা আপ্যায়িত হয়ে খাইলো কি না, শুধু ওই দৃশ্যটা আমরা দেখলাম না। এখানে আর আসলে বলার কিছু নেই। খুবই মানে দেখেই বোঝা যাইতো যে একটা আদ্দিন হাসপাতাল, এটা মনে হচ্ছে যেন একটা ইউনিয়ন পরিষদের মানে 100 বছরের পুরনো একটা যে বিল্ডিং, তার মধ্যে যেভাবে স্ট্রাকচার, এই রাজধানী ঢাকায় এরকম একটা আদ্দিন হাসপাতালে এরকম থাকতে পারে, এরকম একটা পরিবেশে বাচ্চাগুলি কিভাবে থাকে? এটা হঠাৎ করে নয়, এই ঘটনার সামনে না হলে হয়তো আমরা জানতাম না। এইভাবেই চলতো আর কি। হ্যাঁ, তো এটা ধরেন এই আদ্দিন হসপিটাল তো অলাভজনক হলে তো তারা তো বিক্রি করে দিত, তাই না? লাভজনক। তার মানে এই সবচেয়ে স্পর্শকতর এই জায়গাটাকে, মানে অন্য জায়গায় না একটু অবহেলা থাকতে পারে, বাংলাদেশে সব পরিপূর্ণ থাকবে তা তো না, কিন্তু এই একটা জায়গা তো খুবই সেন্সিটিভ। নবজাতক বাবা মারা সবাই উৎকণ্ঠিত থাকে, কিন্তু তার সাথে হাসপাতাল কর্তৃপক্ষের উৎকণ্ঠার কোনো ইয়ে নেই। পরিবেশটা দেখলেই বোঝা যায়। তার সাথে যদি আবার সেই অক্সিজেন বন্ধ করে, অক্সিজেনের সাথে যদি আবার এই যে স্যালাইন বা এর যদি সংযুক্ত থাকে, তদন্ত সাপেক্ষে বিষয়টা হয়তো আরও আমরা জানতে পারবো, আগে মন্তব্য না করি। কিন্তু পরিবেশটা কি দেখলাম, পরিবেশটা তো মানে একটা ভয়ঙ্কর পরিবেশ। এই পরিবেশে কিভাবে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যালাউ করে হাসপাতালগুলোর পরিচালনার জন্য বা তার ব্যবস্থাপনার জন্য? বিভিন্ন জায়গায় তো মাঝে মধ্যে দেখি যে অভিযান চলে, তাই না? তো মানে সেইগুলি কি ওই ধরেন শ্যামলীর কোনো বিল্ডিং অনেকে শুধু ওইগুলি, এই যে বড় বড় যেগুলি প্রতিষ্ঠিত হাসপাতাল, সেইগুলিতে কেউ যাবে না, পরিদর্শন করবে না? ওখানে কি অবস্থা? স্বাস্থ্যমন্ত্রী দেখি যে কুমিল্লায় যে মানে কোনো হাসপাতালের কিচেনে যে ডাল পরীক্ষা করছে, এটা ভালো, খাবারের মান কেমন, কিন্তু ধরেন চিকিৎসাটা কেমন সেটা তো পরিষ্কার করা দরকার। করছেন একটা পার্ট এটা, কিন্তু পুরো চিকিৎসা ব্যবস্থাটার জন্য যে যারা দায়িত্বপ্রাপ্ত তারা কি করতেছে? মানে এই একটা চিত্র দিয়ে দেখে আপনি মানে মনে করার কোনো কারণ নেই যে শুধু এই আদ্দিন হাসপাতালের এই অবস্থার কারণে 6 জন মারা গেছে আর বাকিগুলি সব ঠিক আছে। আপনাকে এই একটা দেখে, একটা ওই যে ভাতের চালের মতো টিপ দিলে বোঝা যায় যে পুরো ভাত খেতে, এই একটা দেখে বোঝা যায় যে আমাদের টোটাল সারা দেশের, রাজধানী তো বটেই, সারা দেশের আমাদের বাচ্চারা, শিশুরা কোন পরিবেশ থেকে তারা জন্ম নেয় এবং তারা মানে কিছুটা সময় পার করে, একটা ভয়ঙ্কর পরিবেশ। ডক্টর রৌনকের বিশ্লেষণটা শুনি তাহলে, যেহেতু বলছিলেন ফলে এই ধরনের হাসপাতাল, যেটা বলছিলেন দীপু ভাই, যে একদম খুবই পরিচিত, তার যদি এই অবস্থা হয়, ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালগুলোর চিত্র কেমন সেটা আমরা জানি না, তবে অনুমান করতে পারি তিনি যেটা বলছিলেন, এটা ভাত টিপলেই বাকিটা বোঝা যায়। তাহলে প্রশ্ন সহজেই উঠবে, এই ধরনের হাসপাতালগুলো আসলে অনুমোদনটা পায় কি করে, কিভাবে, এবং দিনের পর দিন চলে কি করে? এবং এই হাসপাতালগুলোর যে এই ধরনের কার্যক্রম অপরাধ, এটা কি প্রমাণ করা সহজসাধ্য হবে? প্রমাণ তো আসলে এখন কোনো কিছুই সহজসাধ্য না। আমরা দেখছি যে ঈদের আগে যতগুলো এই গত কয়েক বছর ধরে যেভাবে বাচ্চারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে, এই প্রমাণের চিন্তায়, প্রমাণের অভাবে, কিংবা প্রমাণের সুযোগ, মানে সঠিক প্রমাণের জন্য ধর্ষকদের কখনোই আসলে আমরা দেখি না যে সর্বোচ্চ শাস্তিটা হতে। হ্যাঁ, সো ওই প্রমাণের জায়গাটা নিয়ে বসে থাকলে আসলে কঠিন, কিন্তু বিচারের তো একটা সিস্টেম আছে, প্রমাণের একটা বিষয় থাকে, কিন্তু কিছু বিষয় আছে আসলে দেখাই যায়, চোখেই তো দেখা যায়। এখন 6টা বাচ্চা হঠাৎ করে কেন মারা গেল, এবং যেহেতু মারা বলছেন, মারা তো এমনি এমনি বলছেন না, তারা যেহেতু ওই রুমেই ছিলেন,
তারা প্রত্যেকটি মার সাথে কথা বললেই বোঝা যাবে যে কি হয়েছিল না হয়েছিল। যদিও এটা তদন্ত এখনো চলছে, আমরা নিশ্চিত যে তদন্তের পরে আরও হয়তো বা যদি তদন্তের মধ্যে কোনো রকম ইন্টারভেনশন না ঘটে ফ্রম এনি পলিটিক্যাল পার্টি অর পাওয়ারফুল এজেন্সি অর এনিথিং, ইন্টারভেনশন ঘটার মানে সংখ্যা দেখেন ইন্টারভেনশন তো কোথায় না ঘটে। বাংলাদেশের যে কোনো তদন্ত যে কোনো কিছুতে ইন্টারভেনশনের একটা জায়গা আমরা দেখতে পাই, প্রচেষ্টা চলে। কতটুকু ইন্টারভেইন করতে পারে সেটা ভিন্ন কথা। এই রিপোর্টটির ক্ষেত্রে যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যে 6টা বাচ্চা মারা গেছে, এবং যদি আমরা চিন্তা করি মায়েদের কথা, এক একটা মা 9 মাস কিন্তু বাচ্চাগুলোকে ধারণ করেছেন, এবং এই 9 মাস ধারণ করা প্রতিটি দিন প্রতিটি ক্ষণের কত স্বপ্ন বাবা মার, সেই স্বপ্নগুলোকে একভাবে হত্যা করা হয়েছে। কিন্তু তারা আপ্যায়ন করছেন এবং আপ্যায়িত হচ্ছেন, এই যে জায়গাগুলো, এগুলো তো আসলে খুব অমানবিক। এগুলো কোনো মানবিকতার পর্যায়ে পড়ে না। এখন আমরা যদি সমাজ এতটা অমানবিক হয়ে উঠি, তাহলে তো আসলে সমাজে টিকে থাকাটাও একটা মানে অবান্তর একটা জায়গায় চলে যাচ্ছে, বা আমরা কিসের মধ্যে আছি সেটাও ভাবা, মানে এই রিপোর্টটা অনেক কিছু ভাবায় আমাদেরকে, যে কোথায় তদন্ত কমিটি অনেক বেশি গুরুত্ব সহকারে মাদের বাবাদের সকলের ইন্টারভিউ নেবেন, নার্সদের ডেকে ডাক্তারদের ডেকে, যে দায়িত্বরত যে ডাক্তার ছিলেন বা কিংবা প্রশাসনের ছিলেন তাদেরকে ডেকে কথা বলবেন, সেই জায়গাগুলোতে কতটা আসলে তৎপর ছিলেন সেটা নিয়ে তো প্রশ্ন তুলেছে বাচ্চাদের বাবা মারা, আমরা দেখতে পেলাম। অতএব এই জায়গাগুলোতে ইন্টারভেনশনের জায়গা থাকতে পারে বলেই তারা মনে করছেন, তারা কিন্তু বলেছেন এবং এই জন্যই মামলা করেছেন। আচ্ছা, এবার আসি বিদেশের ব্যাপারে। মানে এই ঘটনাটা যদি আমাদের দেশের বাইরে হতো তাহলে কি হতো? আমাদের দেশের বাইরে হলে প্রথমতই হাসপাতাল কর্তৃপক্ষ এই বাচ্চাদের বাবা মার কাছে ফর্মালি মাপ চাইতেন। আপনি এখন পর্যন্ত আমরা কোনো রিপোর্ট পেয়েছি যে ফর্মালি দূরের কথা ইনফর্মালি মাপ চেয়েছে? এইটা আরেকটা আমাদের দেশের খুবই মানে জঘন্যতম একটা ব্যাপার। মানে অপরাধ করার সাথে সাথে আবার অপরাধ স্বীকার না করার একটা প্রবণতা দেখা যায়। প্রথমত মাফ চাইতেন, দ্বিতীয়ত হচ্ছে সাথে সাথে তড়িঘড়ি করে ক্ষতিপূরণের ব্যবস্থা করতেন। হ্যাঁ, সন্তান হারানোর ক্ষতিপূরণ পৃথিবীর কোনো কিছু দিয়ে হবে না, কিন্তু তারপরও পাশে দাঁড়ানো। কারণ আদ্দিন হসপিটালে যে খুব এলিট ক্লাস গিয়েছে সেরকম না, হয়তো খুবই ওই যে যমজ যে দুটা দেখালো পরিবার, বাচ্চারা একেবারেই সহজ সিম্পল পরিবারের, তাদের পাশে দাঁড়ানো, মানবিকভাবে পাশে দাঁড়ানো, মানে কাইন্ড এবং ক্যাশ দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা উদাহরণ দিচ্ছিলেন যে বাইরে কি হতো, তাহলে আমার দেশে কেন সরকার কঠোর হতে পারে না? এটা কি এই কারণেই যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা খুবই ভঙ্গুর? আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা তো খুবই, মানে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, যেটাতে সবচেয়ে বেশি আসলে দরকার ছিল খুব সচেতন হওয়া, সেখানেই আমরা সবচেয়ে বেশি ভঙ্গুর একটা অবস্থায় আছি। এবং আমাদের উদাসীনতাও কাজ করে, প্রচন্ড রকমের আমরা উদাসীন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। আমরা নিজেরা যদি কোনো জটিলতার মধ্যে না পড়ি, যতক্ষণ না পড়ি ততক্ষণ পর্যন্ত আমরা উদাসীন থাকি। আবার নিজেরা যখন কোনো ঝামেলায় পড়ি স্বাস্থ্যগতভাবে, আমরা কিন্তু বিদেশ চলে যাই। ফলে সাধারণ মানুষ কিভাবে স্বাস্থ্যের সেবা পাবে সেটা নিশ্চিত করার জন্য তো পলিসি মেকাররা আসলে নাই আমাদের দেশে। নিশ্চয়ই, আমি এই জায়গায় থামাই। এই সময় আমরা বরং দুজন অতিথিকে যোগ করে নেই। আমাদের সাথে আছেন জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল ফয়সাল। ডাক্তার আবু জামিল ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই ঘটনায় একজন হতভাগা পিতাও আমাদের সাথে আছেন, হাবিবুর রহমান। আমি একটু বরং হাবিবুর রহমানের কাছ থেকেই বরং শুনতে চাই, এই যে আপনারা যখন হাসপাতালে ছিলেন শিশুদেরকে নিয়ে, সেখানকার অব্যবস্থাপনার যে চিত্রগুলো আপনার চোখের সামনে পড়েছিল, আপনারা কি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? জি, হ্যালো। জি, বলুন। জি, ধন্যবাদ চ্যানেল ওয়ানকে এবং আগত অতিথি বিন্দু এবং দর্শক সকলকে ধন্যবাদ। আসলে যখন আমাকে ওই বেডে দেওয়া হয়েছে তখন কোনো ছিল না, আপনার কোনো ওই ওয়ার্ড, যে ওয়ার্ডে আমাকে দিছিল 500 টাকা, ওনার বললো 510 টাকার ওয়ার্ড আছে, আর কোথাও কোনো ওয়ার্ড নেই 520 টাকার। আমি বললাম যে এসি কেবিন টেবিন নাই, বললো যে কিছুই নাই এখন এই মুহূর্তে। তখন আমরা তো আর কিছু বলতে পারি নাই। দেন ওই জায়গায় ওনারা দিচ্ছে আর কি, যেখানে দিচ্ছে কিছু করার ছিল না, ঠিক আছে। তো ওইখানকার অব্যবস্থাপনা আমরা দেখতে পেরেছি, মানে একদম এই ছিন্ন ভিন্ন একটা পরিবেশ, খুব নোংরা। এতটুকু এটা এখনো দৃশ্যমান আছে, সবাই চাইলে দেখতে পারবেন, ফ্লোর থেকে শুরু করে উপরে সিলিং সহ এভরিথিং, সব বিষয়টা পুরা ইউনিট ওয়ার্ডটাই। কিন্তু তখন আমাদের হাতে কিছু ছিল না, কারণ আমার এই মুহূর্তে দরকার, যেহেতু সিজার হয়েছে, সেক্ষেত্রে 500 পাইলেও এনাফ।
কারণ আমি তখন যদি ফ্রি বেডও পাই তাও আমি নেব, বা যদি কয় যে ফ্লোরিং করে থাকতে হবে সেক্ষেত্রেও আমি কিন্তু তখন রাজি হইতাম, কারণ আমি তো আমার এই পেশেন্ট নিয়ে কোথাও যেতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি দেখছি যে আপনি এই ঘটনায় একটি মামলাও করেছেন, কোনো রকম চাপে আছেন? জি না, আমি এই পর্যন্ত কোন রকম কোনো ইয়ে পাই নাই। তবে আমার সাথে বিশেষ করে গণমাধ্যমের এবং স্বাস্থ্য যে কমিটি আছে যাদেরকে প্রতিবেদন দেওয়ার জন্য, তারা আমার ওয়াইফের সাথেও কথা বলছে, আমার সাথে কথা বলছে, আমার আম্মা ছিল এখানে, আম্মার সাথে কথা বলছে, আর গণমাধ্যমরা যোগাযোগ রাখতেছে। তবে কোনো ধরনের চাপে নাই আমি মনে করি, এবং কোনো ঝামেলা হয় নাই। আর এটা একটু বলবেন নিশ্চয়ই যে পরে আবার আপোষ করবেন না তো? সরি ভাইয়া, বুঝতে পারিনি। বলছিলাম একটা সময় গিয়ে অনেক সময় আমরা দেখি আপোষ করে ফেলার এক ধরনের উদাহরণ আমরা দেখি। একজন অভিভাবক হিসেবে কি আপোষ করবেন নাকি, নাকি আপনার অবস্থান স্ট্রিক্ট থাকবেন? না, আমি আমার অবস্থান থেকে অবশ্যই স্টিল এইভাবে থাকবো, বিকজ কারণ এটা আসলে আমার চোখের সামনে হয়েছে, তো পুরো দৃশ্যমানটা আমি দেখেছি। যে আমার মানে ওই ঘটনাটা একটু সংক্ষেপে বলি। আমি সকালে যাব রিলিজ নেওয়ার জন্য, আগের দিন বলে রাখছে ডক্টর। তো আমি সেভাবে প্রিপারেশন নিয়ে শুয়েছি। আমার 1টার দিকে ফোন দিচ্ছে, আমার আম্মা ওইখানে অসুস্থ হয়ে গেছে। আমার আম্মাই ফার্স্ট অসুস্থ হয়েছে, একজন বৃদ্ধ মানুষ। ওনাকে বললাম যে তাড়াতাড়ি নিয়ে যাবো ইমার্জেন্সিতে। আমার ওয়াইফকে বললাম, বললো যে কেউ আসতেছে না, কোনো নার্স নাই, সেবিকা নেই, কেউ নেই। তখন আমি বললাম যে কি করা যায়, তাহলে বললো যে এখন তো মরে যাবে, ওনার অজ্ঞান হয়ে গেছে, ডাইরেক্ট দাঁত মুখ খিলে গেছে। তখন আমি কি করছি, আমার বললো যে তুমি তাড়াতাড়ি চলে আসো। পরে আমি 2টার দিকে আমি আমার বাইক নিয়ে 1টা বা সামথিং টাইমে আমি নিয়ে চলে আসছি। আইসে দেখি যে আমার এই যারা রুগীর যে স্বজন ছিল তাদের হেল্প নিয়ে আমার মাকে, আমার শাশুড়ি এই ইমার্জেন্সিতে করছে। তো আমি ইমার্জেন্সিতে করলাম, ওনাকে রক্ষণাবেক্ষণ সবকিছু করলাম। ঠিক 3টার দিকে না আমাকে আবার আমার ওয়াইফ ফোন দিচ্ছে যে আমার বেবি বমি করতেছে, অসুস্থ, সমস্যা মনে হচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো। তখন আমি ইমার্জেন্সি থেকে চলে গেলাম ওইখানে। যাওয়ার পর আমি আমি আমার বেবিকে নিয়ে, আমি বলছি বেবিকে নিয়ে বের করে নিয়ে আসো, কিন্তু কোনো নার্স নেই, কোনো কেউ নেই। ওদেরকে যতবার ডাকে তারা আসে না। কারণ এখানে আরো একটা কারণ আছে, নামে একটা ওয়ার্ড, বাট ভিতরে কিন্তু 4টা ওয়ার্ড, অর্থাৎ প্রায় 50 থেকে 60 জনের বেড আছে। বাট এক ওয়ার্ডের ভিতরে 4টা ইউনিট করছে। 4টা ইউনিটের মধ্যে একটা ইউনিটেরই ওই আমরা আমাদের রোগী সহ যারা মারা গেছে ওইখানে 14 জন ছিল, বিছানা ছিল। তো এই সবগুলোর জন্য নার্স থাকে মাত্র 3 জন। 3 জন আসলে রিপোর্ট এবং এগুলা বিভিন্ন লেখালেখির কাজ করতে করতে ওরা ব্যস্ত থাকে, ওরা ওইভাবে রোগীর কাছে আসতে পারে না। আর পুরো ফ্লোরে কোনো যতগুলো ওয়ার্ড আছে এক এক ফ্লোরে, কোনো ফ্লোরে কোনো ডক্টর নেই। ডক্টর থাকে একমাত্র শিশু যে আইসিইউ ওইখানে থাকে। তো ওইখানে আসলে যাওয়া আসাটা খুব ডিফিকাল্ট, 6 তলা, বেবিকে নিয়ে আবার চলে যাওয়া যায় না। তো যাই হোক, এখন বিষয়টা হলো তারা তখন আসে না। তখন আমি বলছি আমার বেবিকে নিয়ে তুমি বাইরে চলে আসো, যেহেতু মায় অসুস্থ। বলছি তো শাশুড়ি আম্মাকে বলছি যে আপনি তাড়াতাড়ি নিয়ে বের হয়ে আসেন, পুরো ঢুকতে দেয় না ওরা। তখন আমি আমার বেবিকে নিয়ে আমি চলে গেছি আইসিইউতে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো অবজারভেশন করে, একদম ফুল সুস্থ, এবং হার্টবিটের মাত্রা ছিল 100-তে। আমাকে আইসিইউ থেকে বলছে আপনি নিয়ে যেতে পারেন। তখন আমি ঠিক আছে, আমি যেটুকু বুঝতে পেরেছি হাবিবুর রহমানের বক্তব্য, তাতে করে তিনি আপোষে পথ হাঁটবেন না, বরং সেই সময়কার ঘটনাগুলো তিনি আরও স্পষ্ট এবং জোরালোভাবে সামনে আনছেন। আমি বরং ডক্টর ফয়সালের কাছ থেকে একটু শুনতে চাই। ডক্টর ফয়সাল, আপনি শুনছিলেন যে একজন হতভাগা পিতা, ভুক্তভোগীও বলতে পারেন, তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন বা তারাও এক ধরনের সলিড প্রমাণ হিসেবে সামনে আসেন। কিন্তু তারপরও এই ধরনের ঘটনাগুলোতে হাসপাতালের অবহেলা বা হাসপাতালকে আসলে তাদের গাফিলতি কেন প্রমাণ করা যায় না? ধন্যবাদ। এই প্রশ্নটাই তো সবচেয়ে বড়, যে আমরা যখন নাকি এই ধরনের ঘটনা ঘটে তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে কোনো রকম ভাবেই প্রমাণ করা মুশকিল হয়ে যায় যে তাদের গাফিলতি ছিল। এখানে তো অবশ্যই গাফিলতি ছিল। পার্টিকুলারলি আমাদেরকে বুঝতে হবে যে এই যে একটা এসি ছিল ওইখানে, ওই এসিটা আমার বিশ্বাস যে অনেক পুরাতন। কারণ আপনার প্রতিবেদনও দেখাইছেন যে বিল্ডিংটা অনেক দিনকার পুরানো। ঠিক আছে, বিল্ডিংটা পুরানো হইতে পারে, কিন্তু যন্ত্রটা, যে যন্ত্র থেকে বাতাস বের হচ্ছে, ঠান্ডা বাতাস, সেই যন্ত্রটার কোনো রক্ষণাবেক্ষণ নাই। আমার মনে হয় যে ওখান থেকে
এইসব এসির মধ্যে এক ধরনের গ্যাস থাকে, নাম হলো ফ্রিয়ন, এবং ওই গ্যাসের সঙ্গে কিন্তু যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয় আরো হয়তো কিছু দ্রব্য থাকতে পারে, কেমিক্যালস থাকতে পারে, যেমন নাকি R22 বলে একটা কেমিক্যাল আছে, সেটাও থাকতে পারে। এই ফ্রিয়ন বা এবং অন্য কেমিক্যালস যখন নাকি কোনোখান দিয়ে লিক হয়েছে, নিশ্চয়ই লিক হওয়ার পরে এইটা বা ঘরের মধ্যে ছড়াই গেছে, এবং ঘরের মধ্যে ছড়ানোর পরে ওইখানে ঘরের মধ্যে যত অক্সিজেন ছিল, ঘরটা কিন্তু বন্ধ, চতুর্দিকে জানলা টালনা সব বন্ধ, দরজা বন্ধ, কারণ এটাকে এসি ঘর তো সাধারণত আমরা সব জানলার দরজা বন্ধ করে রাখি। তো ওইখানে তখন এই ফ্রিয়ন গ্যাস নির্গত হওয়ার পরে ওইখানকার অক্সিজেনের পরিমাণ অনেক কমে যায়, যার জন্য বাচ্চাগুলা অসুস্থ হয়ে পড়ে। ওই যে যে বাবা কথা বললো যে বাচ্চাটা বমি করতে শুরু করছে, মানে এই ধরনের অবস্থাতে যখন নাকি বাচ্চারা বাতাসের মানে বাতাস পায় না, যখন নাকি অক্সিজেন পাচ্ছে না, তখনই অস্থির হয়ে যায়, বমি করে, নিস্তেজ হয়ে পড়ে, কিছুক্ষণ পরে হয় কি নিস্তেজ হয়ে পড়ে, এবং তারপরে যদি তাদেরকে সেই সময় যদি আইসিইউতে না নেওয়া হয় তাহলে নিঃশ্বাস ত্যাগ করে, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এবং তাই ঘটছে। কিন্তু আমাকে ডক্টর ফয়সাল, আরেকটা জিনিস ছোট্ট করে একটু বুঝতে চাই। ধরেন একজন রোগী যখন ভর্তি হতে যান, তখন হাসপাতাল কর্তৃপক্ষের অনেকগুলো শর্তাবলী পূরণ করার পরেই স্বাক্ষর দিয়েই তারা ভর্তি হন। ফলে কি এই ধরনের শর্তাবলীর কারণেও কি আসলে শেষ মুহূর্তে আসলে প্রমাণ করা অসম্ভব হয়ে যায়? না, সেখানে তো শর্তাবলীর মধ্যে তো কখনোই এরকম ছিল না যে আমার এই গ্যাস যখন কি নির্গমন হবে বা ঘরটার মধ্যে যখন অস্বস্তি লাগবে তখন কোনো নার্স আসবে না, ডাক্তার আসবে না, এই ধরনের তো শর্ত নাই। তাদেরকে তো সবসময় নার্স এবং ডাক্তারের উপস্থিতি দরকার। ওইখানে 6টা বাচ্চা, নবজাতক বাচ্চা, এবং ওই যে হাসিব সাহেব যেটা বললেন যে ওনার ওয়াইফের সিজার হয়েছে, তো মানে মাগুলোও ঠিক ওই রকমই অবস্থা, তাদেরও খুব খারাপ অবস্থা। সেইখানে কোনো লোকজন, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো লোকজন তাদেরকে সাহায্য করতে আসলো না। এইটাই হলো সবচেয়ে বড় রকমের, আমি তো মনে করি, অপরাধ। কেননা আমার 1 নম্বর হলো যে যন্ত্রটা ঠিক নাই, এটার মেনটেনেন্স হয় নাই, এটার মেনটেনেন্স না হতে ওইখান থেকে গ্যাস নির্গমন হয়েছে, এবং সেই গ্যাসের থেকে বাচ্চাগুলো অসুস্থ হয়েছে বা বাচ্চাগুলার অসুবিধার সৃষ্টি হয়েছে। তখন আবার কোনো ডাক্তারও আসে নাই, কোনো নার্সও আসে নাই, কেউই আসে নাই। মানে এইখানে এই যে সরকারের দেখা উচিত যে গাফিলতি গুলা কোন কোন জায়গায় হয়েছে। জি, নিশ্চয়ই। আমি একটা বিরতি নেই, আপনি একটু আমার সাথে থাকুন। আমি একটা বিরতি নিয়ে আসার পরে আসলে আপনাদের কাছ থেকে জানতে চাইবো আসলে এই মেইনটেনেন্স, মানে একটা এত বড় হাসপাতাল পরিচালিত হবে অথচ নিয়মিত মেইনটেনেন্স হবে না, সেই জায়গাটা কেমন। পাশাপাশি আরেকটা বিষয় একটু বুঝতে চাইবো যে ধরেন আমাদের দেশে তো চিকিৎসকদের সংকট আছে, নার্সদের সংকট আছে, স্টাফদের সংকট আছে। ফলে এই সংকটটাও আসলে কোনোভাবে এই ধরনের ঘটনাগুলোকে সরকারের কঠোর অবস্থান নিতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় কিনা। কারণ একবার যদি চিকিৎসকরা বা হাসপাতাল কর্তৃপক্ষরা একটা কঠোর অবস্থান নেয়, আমরা দেখেছি অতীতে কি দাঁড়ায়, আমাদের মানে যেটুকু আছে সেটুকু এক ধরনের চরমে ওঠে। আমি বরং এই বিষয়গুলোর কথা বলবো, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। ডক্টর রনক, বিরতির আগে যেই প্রশ্নটি রেখে গিয়েছিলাম, আসলে মনিটরিং হবে না কেন? ধরেন নিজস্ব ব্যবস্থাপনায় মনিটরিং কেন হবে না? আপনার মনে আছে নিশ্চয়ই, গত বছরই সম্ভবত বেইলি রোডে পরপর 2বার রেস্টুরেন্টগুলোতে আগুন লাগলো একটা বিল্ডিংয়ে। হ্যাঁ, প্রথমবার লাগার পরে কিন্তু এটা বন্ধ করে দেওয়া হলো এবং বলা হলো যে রাজুকের নিয়ম মেনে ভিত্তি মানে স্ট্রাকচারটা দাঁড়ায় নাই, ওখানে অগ্নি নির্বাপক নাই, এই সেই। কয়েকদিন পরে আবার কিন্তু সব চালু হয়ে গেল। কোনো কিছু কি সিলগালা বিল্ডিং যে সিলগালা ছিল সেগুলো চালু হয়ে গেল। রাজুকের কাউকে কোনো জবাবদিহিতা আনা হয়েছে বা বিল্ডিং কর্তৃপক্ষকে কোনো জবাবদিহিতা আনা হচ্ছে? কিছু হয় নাই, যেভাবে চলছে সেভাবে চলে। কারণ আমাদের কিচ্ছু আসে যায় না, মানুষ মারা গেছে, অসুবিধা কি, ব্যবসা হলেই তো হলো। ঠিক একইভাবে এখানে যে ইনফ্রাস্ট্রাকচার যে একটা গাফিলতি আছে, যে আমাদের ইন্টেরিয়রগুলো কি হয় এখন,
যেমন এই রুমটার আপনি দেখেন এসিটা না থাকলে এই রুমের কিন্তু খুব বেশি, এগুলো হয়তো আধুনিক বলে কিছু জায়গা আছে যে আমরা বাতাস আসা যাওয়া করবে, অক্সিজেন আসা যাওয়ার মতো, কিন্তু আদ্দিন তো আর আধুনিক একটা হসপিটাল না, বা ভবনটাও আধুনিক না, অনেক পুরাতন, ফলে সেই রকম কিছু নাই। এবং পুরাতন ভবনগুলোতে নতুন করে ইন্টেরিয়র করলে যেটা হয়, তারা কোনো কিছুই আসলে ওভাবে রাখে না যে এসি যদি নষ্ট হয়ে যায় বা এসির অনুপস্থিতিতে কিভাবে অক্সিজেন আসা যাওয়া করবে, এই জায়গাগুলো কিন্তু থাকে না। ফলে যেটা কর্তৃপক্ষের উচিত ছিল যে এসি তো নষ্ট হতেই পারে, সেইটার একটা বিকল্প ব্যবস্থা আছে কিনা, বা এসিগুলোকে সার্ভিসিং করানো হয় কিনা। হ্যাঁ, আমরা আমাদের বেশিরভাগ অফিস আদালতে, বিশেষ করে এই ধরনের পুরাতন জায়গাগুলোতে এসিগুলোর কিন্তু সার্ভিসিং হয় না, যার জন্য আপনি দেখবেন এসি বিস্ফোরণ হচ্ছে, মানুষজন মারা যাচ্ছে, আমরা পরদিন হা হুতাশ করছি, এরপরে ঘটনা শেষ হয়ে যাচ্ছে। সো এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা বিষয় যে বাবা যে বলছিলেন যে নার্সদেরকে বা ডাক্তারদেরকে ডাকার পরেও পাচ্ছিলেন না, এই বিষয়ে মনে হয় আমাদের আসলে একটা তো হচ্ছে স্বাস্থ্য খাতে আমাদের অনেক দুর্বলতা আছে, এগুলো বলে শেষ করা যাবে না, কিন্তু আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা খুব বেশি মানবিক ডাক্তার, মানবিক নার্স কিংবা স্বাস্থ্যসেবাটাকে মানবিক জায়গায় নিতে পারছি না। যে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, আমার যে প্রথম বেবিটা ছিল সেটা আমি যখন আমেরিকায় পিএইচডি করি, ফার্স্ট ইয়ারেই আমার মিসক্যারেজ হয়ে যায়। তো তখন সারাটা রাত, মানে যেদিন আমার ডিএনসিটা হবে, সারাটা রাত নার্সটা আমার হাত ধরে বসেছিল। এখন ওইখানের রুগীর সংখ্যা আর বাংলাদেশের রুগীর সংখ্যা এক না, এটা আমাদের মানতে হবে। আমাদের রুগীর সংখ্যা অনেক, সেই তুলনায় না আছে ডাক্তার, না আছে নার্স, সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কোনো প্রয়োজনে যেন একটু দৌড়ে আসে, কোনো একটা ইমার্জেন্সিতে সমস্যা হচ্ছে, বলা হচ্ছে, মাগুলো তো বুঝতে পারছিলেন বাচ্চাগুলো ঘামছে, আর সিজারের বেবি, ডাক্তার উনি আছেন এখানে, বলছিলেন যে সিজারের বেবি, সিজারের মা, তারা কিন্তু সবাই খুব ঘরমাক্ত থাকেন, গরমটা নিতে পারছেন না, এবং একজন তো ওনার মা তো, ওনার শাশুড়ি তো অসুস্থই হয়ে গেল, তার মানে হচ্ছে সামথিং ওয়াজ গোয়িং অন রং। তারপরও কেন কর্তৃপক্ষ আসলো না দৌড়ে? হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের কাছে ওই যে মানবিক জায়গাটা, স্বাস্থ্য খাতেও যে একটা মানবিক জায়গার দরকার আছে, সেটা আমরা উপলব্ধি করি। ডক্টর ফয়সালের কাছ থেকে একটু বোঝার চেষ্টা করি যে আপনি শুনছিলেন ডক্টর রাশেদা রৌনক খান, তিনি বলছিলেন যে আসলে তার অভিজ্ঞতা দিয়ে আমাদের দেশের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার নার্সদেরকে এতটা মানবিক পাওয়া যায় না কেন আমি জানি না, হয়তো অনেকেই মানবিক আছে, বাট আমাদের চোখের সামনে যে দৃষ্টান্তগুলোতে আছে তাতে অনেক ক্ষেত্রে আমরা রূঢ় বাস্তবতা পাই। এটা কি কারণে হতে পারে? আমাদের চিকিৎসকরা কি ওভারলোডেড? আমাদের চিকিৎসা কেন্দ্র, সরকারি যেসব চিকিৎসা কেন্দ্র আছে আপনার, সেইগুলোতে হয়তো বা ডাক্তারের স্বল্পতা থাকে এবং নার্সের স্বল্পতা থাকে, রোগীর সংখ্যা অনেক বেশি, তো সেইখানে অবশ্যই মানবিকতার, মানে মানবতার কোনো রকম আর ছাপ থাকে না। মানে রোগী এত চাপ থাকে যে ডাক্তার আর নার্স, একজন ডাক্তার একজন নার্স সেগুলো সামাল দিতে পারে না। কিন্তু আদ্দিন হাসপাতাল তো একটা মানে বেসরকারি হাসপাতাল, এখানে পয়সা দিয়ে, ওই যে বাবাটা কথা বললো যে পয়সা দিয়ে উনি এই সিটটা নিছেন, উনি আরো বেশি পয়সা দিতে চাচ্ছিলেন। আমার যতটুকু মানে ধারণা আছে যে বেসরকারি হাসপাতালগুলা যেহেতু তারা পয়সা নেয়, সেইখানে অবশ্যই তারা বিকল্প ব্যবস্থা রাখে, এবং মানবতার কারণে যেসব জিনিস ওইখানে সরকারি হাসপাতালে নাই সেটা এই বেসরকারি হাসপাতালে অবশ্যই পাওয়া যায়। এখানে ডাক্তার থাকার কথা, এখানে নার্স থাকার কথা, কিন্তু আমাদের তো দেখলাম যে এই বেসরকারি হাসপাতালেও ওই সরকারি হাসপাতাল থেকেও খারাপ অবস্থা তারা চলাচল করতেছে, তারা প্রতিদিনের কাজ চালাচ্ছে। তো এইখানে আমাদের যে ইনকোয়ারি কমিটি হয়েছে, সেই ইনকোয়ারি কমিটিতে আসলে খুবই শক্তিশালী লোকজন রাখা দরকার ছিল, যাতে করে তারা এই বিভিন্ন দিকগুলা, আমি যে প্রথম ফ্রিয়ন গ্যাসের কথা বললাম, সেই গ্যাসের থেকে যে কিভাবে বাচ্চাদের অসুস্থতা হয় এবং বড়দের অসুস্থতা হয়েছে, ওই যে শাশুড়ি উনি নিজেই অসুস্থ হয়েছেন, উনি দাঁত লেগে গেছে, তারপরে ওনাকে ইমার্জেন্সি নিয়েছে, মানে তখন থেকেই বাচ্চাগুলারও তখন দেখা উচিত ছিল। যদি ডাক্তার আসতো তাহলে দেখতে পারতো যে ডাক্তার আসলে পরে বুঝতো যে বয়স্ক একজন যেরকম অসুস্থ হয়েছে, ছোট বাচ্চাগুলো তখন এই একই অবস্থা, কিন্তু ডাক্তারই আসে নাই, নার্সও আসে নাই। আমাদের আসলে এটার জন্য যে বলতেছিলেন, যে ভদ্রমহিলা কথা বলতেছিলেন যে
আমাদের সুপারভিশন মনিটরিংটা হলো একেবারেই কোনো জায়গাতেই নাই। ওইটা সরকারি হাসপাতালেও নাই, বেসরকারি হাসপাতালেও নাই। মানে সুপারভিশন মনিটরিং না থাকার জন্যই আজকে আমরা যেনতেনভাবে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি এবং স্বাস্থ্য সেবার উন্নতির কথা কোনোটাই চিন্তাই করতে পারি না। টাকা নিচ্ছি, কিন্তু আমার যদি ডাক্তার উপস্থিত না হইতে পারে, নার্স উপস্থিত না হইতে পারে, তাহলে আমি আর ডাক্তার পয়সা দিয়ে কেন আমি এখানে সেবা নিতে আসলাম? মানে সেবা নিতে আসার তো পিছনে উদ্দেশ্যটাই হলো যে আমি একটা ভালো সেবা পাবো, আমি একজন ডাক্তারের সেবা পাবো, আমি একজন নার্সের সেবা পাবো। তো তাই যদি না হয় তাহলে তো এখানে আর বলার তো কিছুই থাকে না। এবং অসংখ্য কেন ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু জামিল ফয়সাল, আপনি আপনার মন্তব্য জানাচ্ছিলেন, আপনি আমাদেরকে এই রাতে সময় দিয়েছিলেন। আপনার কথা অনেক কিছু স্পষ্ট হলো। মুস্তাফা ফিরোজ, একটু নিশ্চয়ই বলবেন যে ধরেন আমাদের যে ব্যবস্থাপনা সেটার আধুনিকায়ন আসলে আমরা কতদিন পর্যন্ত অপেক্ষা করব? ছোট্ট করে এটাও নিশ্চয়ই বলবেন যে কোনো একটা ঘটনায় আমরা কি এটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো যে হ্যাঁ আমরা এটা ন্যায় বিচার নিশ্চিত করতে পেরেছি? দেখেন, এটা তো পলিসি লেভেলের যারা, তারা যদি ঠিক না করে দেয়, মানে হয় কি স্বপ্রণোদিতভাবে হবে না। আমাদের এখানে দেখেন এআই ক্যামেরা দিছে, এখন গাড়িগুলিকে আর বলতে হয় না, সে জানে যে এটা ক্রস করলেই জরিমানা হবে। তো আপনার এই হাসপাতালগুলোকে ইনভেস্টিগেট করা, পরিদর্শন করা এবং একটা নীতিমালা যে এই ক্রাইটেরিয়া, বাচ্চাদের ওয়ার্ড হবে এমন, অন্যান্য রোগীদের ওয়ার্ড হবে এমন, এবং এটার পরিবেশ হবে এরকম, এই ধরনের একটা নীতিমালা প্রণয়ন করে যদি বাধ্য করা না হয়, তাহলে এরা তো ধরেন ওই যে প্রতিদিন টাকা গোনে, বুঝতে পারছেন, যে আজকে কয়টা হলো রোগী, এখান থেকে কত তার পয়সা আসলো, ওইভাবে হিসাব করে শুধু। যখন নাকি আবার ওই যেই মাসে কম হয় তখন ওই এদের উপরে হাসপাতালের যারা ব্যবস্থাপনার সঙ্গে আছে, পরিচালনার সাথে, তাদের উপর মালিকরা ইয়ে করে যে কমে গেল কেন, এই মাসে কম আসলো কেন। তো এরা এখন ওই আপ্রাণভাবে ওইটা চেষ্টা করে, এখন খরচ বাড়ায় না। এই যে এগুলির যে ব্যবস্থাপনাটা ভালো করতে হবে, স্বাস্থ্যসম্মত করতে হবে, স্বাস্থ্য প্রতিষ্ঠানের স্বাস্থ্য উন্নয়নের জন্য কোনো যদি পরিকল্পনা না নেওয়া হয়, তাহলে এরকমই হবে। আপনি বললাম তো, এই যতগুলিতে যাবেন সবগুলিতে এই একই চিত্র দেখবেন। আমরা তো একটা দেখলাম যে ওই পরিস্থিতির মধ্যেও আপেল আঙুর পরিবেশন করা হচ্ছে, তাই না? তো এখন কেন আমার কথা হলো স্কয়ার বা এভার কেয়ার হসপিটাল হবে না সবগুলি, কিন্তু একটা মিনিমাম তো একটা মান তো থাকবে, নিশ্চয়ই স্বাস্থ্যসম্মত মান থাকবে। সেই মানটার জন্য কি কোনো নীতিমালা আছে? আমার ধারণা যে কাগজে কলমে আমাদের সব নীতিমালা আছে, কিন্তু এটার প্রয়োগ নেই। সেই জায়গাটা যদি আমরা না করতে পারি, তাহলে ওই যে আজকে দেখেন যে হয়তো পরবর্তী যাই না, আপনি মানে কোরবানির ব্যবস্থাপনার ওই আলোচনাটা আনবেন কিনা? নিশ্চয়ই আনবো আমি। আচ্ছা, তাহলে আমাদের ওইটাই হবে। তা এখন ওই যে বললাম না, মন্ত্রীকে এখন দৌড়ে যেতে হচ্ছে রান্নাঘরের এটা তো ওটা দেখার কথা না, সে তো পলিসি লেভেলটা দেখবে, ওটা এক্সিকিউট করবে হচ্ছে ওই হাসপাতালে কর্তৃপক্ষ, বা ওখানে লোকাল যারা প্রশাসন, তারা লোকাল তো স্বাস্থ্য আছে, কর্মকর্তারা আছে, তো তারা কি কাজ করে? কেন স্বাস্থ্যমন্ত্রীকে যে ডাল চেক করতে হয় যে ডালটা খাওয়ার উপযোগী কিনা? নিশ্চয়ই এটা আমাদের দুর্বলতা প্রকাশ করে। মুস্তাফা ফিরোজ, আমি বরং আপনি যখন তুললেনি প্রসঙ্গটা, কারণ হচ্ছে কোরবানি ঈদ পার হয়ে গেছে একদিন, তারপরও রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার এক ধরনের অদ্ভুত চিত্র, যেটা প্রতিবারই আমরা দেখি, অব্যবস্থাপনার চিত্র, সেটা এসেছে আজকে। প্রধানমন্ত্রী নিজেও প্রায় 4 ঘন্টা সউদ্যোগে ঘুরেছেন। আমরা বরং প্রতিবেদনটি দেখি কি চিত্র উঠে এসেছে। কোরবানির ঈদের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও দেখা যায় রাজধানীর অলিতে গলিতে, পাড়া মহল্লায়, এমনকি রাস্তার মাঝেও পশু জবাই আর পশুর বর্জ্য ফেলে রাখার দৃশ্য। এর মাঝে রয়েছে বর্জ্য অপসারণের ব্যস্ততাও। বর্জ্য অপসারণ কিংবা পশু জবাইয়ে কেউ কেউ খামখেয়ালি হলেও বেশিরভাগ মানুষই চায় দ্রুত অপসারণ করা হোক পশুর বর্জ্য। তাছাড়া আমাদের উপায় কি? সেটার জন্য তো মানে কোনো
ইনস্ট্রাকশনও নেই প্রপার, বাইরের নদীতে চলে যায়, এই জন্য এটা ড্রেনে থাকে না। আমরা ক্লিন দেখতে চাই যে এই ময়লাগুলোকে মানে তাড়াতাড়ি ক্লিন করে তারা নিয়ে যাবে। আরেকটু মানে ওয়েল অর্গানাইজ হলে ভালো হয় সেটা। শহরের ভেতর ছোট্ট শহর স্বপ্ননগর। মিরপুরের কালশি এলাকায় গড়ে ওঠা ছোট্ট এই শহরে রয়েছে প্রায় 5 থেকে 10 হাজার মানুষের বসবাস। এই জায়গাটিতে গতকাল ঈদের দিনে পশু কোরবানি হয়েছে প্রায় 200টির মতো। যেখানে পুরো শহর জুড়ে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, সেখানে বর্জ্যের কোনো চিহ্ন মাত্র নেই এই স্থানে। একমাত্র সম্ভব হয়েছে নাগরিক সচেতনতার কারণে। ঈদের দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত প্রায় 200 থেকে 300 পশু জবাই করে নিজেদের বর্জ্য নিজেরাই পরিষ্কার করে প্রশংসা কুড়িয়ে রীতিমতো তাক লাগিয়েছেন তারা। আমরা যেহেতু করছি ময়লা আমাদেরই পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ, সবারই করা উচিত। আমরা যেখানে আমাদের বাসস্থান ওই জায়গাটাকে পরিষ্কার রাখা। নির্ধারিত স্থানে পশু কোরবানি করে দ্বিতীয় দিনও কাজ শেষে ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্যের চিত্র দেখা যায়নি কোথাও। বাসিন্দাদের প্রত্যেকেই যেন আগে থেকেই প্রস্তুত পরিচ্ছন্নতার দায়িত্ব পালনে। আমাকে তো প্রতিদিন চিন্তা করতে হয় যে এখানে তো সকালবেলা এসে আমিই নামি, সেই নোংরা জায়গাটা তো আমার জন্য অস্বস্তিকর। পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে আমরা নিজেরাও সচেতন। নিজেদের দায়িত্ব মনে করে আমরা নিজেদের কাজটা নিজেরাই করি। আমাদের শহরকে আমরাই পরিচ্ছন্ন রাখবো, শুধু সরকারের উপর নির্ভর করলে আসলে দেশ চলবে না। এই কমিউনিটির পরিচালনা পরিষদ জানায় আগে থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি, পাশাপাশি সকলের সমন্বিত উদ্যোগে সহজ করেছে পরিচ্ছন্নতার চ্যালেঞ্জ। আমাদের এখানে প্রায় 178টা গরু জবাই হয়েছে, যেটার চিহ্ন আপনি আজকে পাচ্ছেন না, মানে 5টা গরুর চিহ্ন পাবেন না। যারা বসবাসকারী আছে প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেছে। নগর ব্যবস্থাপনায় শুধু কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। রাজধানী ঢাকাকে এমন বার্তাই দিচ্ছে এই ছোট্ট কমিউনিটির বাসিন্দারা। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। যদিও আমাদের প্রতিবেদনটি ছিল আসলে অব্যবস্থাপনার, আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে নাগরিকরা যারা নিজস্ব ব্যবস্থাপনায় আসলে এই কাজগুলো করছে। আমরা এই আলোচনায় যোগ করে নিতে চাই প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারের সভাপতি নাহিদা আক্তার লাকি। তাকে দিয়ে একটু শুরু করি, বরং তাদের কাছ থেকে শুনি, যেহেতু তারা ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে আছেন। নাহিদা আক্তার লাকি, আপনি যদি শুনে থাকেন এই প্রতিবেদনটি বা দেখে থাকেন, তাহলে আপনি দেখবেন যে বিভিন্ন কমিউনিটির লোকজন নিজস্ব ব্যবস্থাপনা এগুলো করছে। তাহলে সিটি কর্পোরেশনের কাজটা আসলে কি, বা আপনারা যারা সিটি কর্পোরেশন সাপোর্ট দেন তাদের কাজটা কি? জি, চ্যানেল ওয়ান এবং উপস্থিত সুধীবৃন্দ এবং যারা দেখছেন, ঈদের শুভেচ্ছা। আসলে প্রাইমারি দিকটা হলো PWCSP, অর্থাৎ প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার। প্রাইমারি যে বর্জ্যটা হয় সেটা ভ্যান সার্ভিসে এটা সংগ্রহ করে সেকেন্ডারিতে নিলে সিটি কর্পোরেশন দেয়। আর মূলত কুরবানির বর্জ্য ব্যবস্থাপনাটা খুবই কঠিন। এটা ধরতে গেলে 3 দিন আগে থেকে গরু কেনা শুরু হয়ে যায়। খেয়ারখুঁটে এসে, যেমন সিটি কর্পোরেশনের 3 দিনের ছুটি থাকে না, PWCSP সদস্যরাও ছুটি নেয় না। তারা অলি থেকে গলি থেকে যত ময়লা আছে, খেয়ারখুঁটো, গোবর সবকিছু সংগ্রহ করে সেকেন্ডারিতে দিলে সেকেন্ডারি থেকে দেন সিটি কর্পোরেশন নিয়ে যায়। তবে সিটি কর্পোরেশনের একটা জিনিস সবচেয়ে ভালো, যেটা আগে পলিথিন ছিল না, পলিথিন, ব্লিচিং পাউডার, সেভলন এগুলো প্রচুর পরিমাণ দেওয়া হয়। এবং এই গোবরগুলো পলিথিনে প্রত্যেকটা আমাদের ভ্যান সার্ভিসদের বলে দেওয়া হয়, যারা কুরবানি দেয় ওরা তো ঘরে ঘরে যায়, যে গরুর বর্জ্যটা যেন তারা পলিথিনে রাখে। লাকি আক্তার, আমি একটু স্পষ্ট করে বুঝি, সেটা হচ্ছে ধরেন আপনি বলছিলেন যে আপনাদের কার্যক্রমগুলো কিভাবে হয়। সিটি কর্পোরেশন আপনাদের কাছ থেকে একদম সহায়তা নেয়, আপনারা ওয়েস্টগুলোকে একদম ঘর থেকে করে করে প্রাইমারিতে নিয়ে এসে দেন। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে কাজগুলো আসলে সিটি কর্পোরেশন বা আপনারা যাদেরকে সহায়তা দিয়ে কাজগুলো করান তাদেরই তো করার কথা। আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম, তারা দেখলাম যে নাগরিকরাই এক ধরনের নিজস্ব উদ্যোগে তারা পরিষ্কার পরিচ্ছন্নগুলো করছে। ফলে আপনারা কি করছেন? পাশাপাশি এটাও নিশ্চয়ই বলবেন যে 8 ঘন্টা বা 24 ঘন্টার একটা টাইম ফ্রেম ছিল, সেই টাইম ফ্রেমটাতেও এই ব্যবস্থাপনা হলো না কেন? আসলে এখন একটা জিনিস আপনাকে বলি, এখানে মূল একটা সমস্যা হয়ে যাচ্ছে চেন অফ কমন। যেমন আমাদের পারমিশন ছিল 22 সালের পর থেকে, এই পারমিশন না থাকাতে এখন কেউ কারো কমান্ড শোনে না। আমি এটা বারবারই সিটি কর্পোরেশন বলছে, আমাদের নতুন প্রশাসক স্যার খুবই ভালো, উনি আন্তরিক, উনি বলছে আমি এটা মিটিং করে অবশ্যই এটা সমাধান করব। এর জন্য প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আর
একটা জিনিস হয় কি, প্রত্যেকটা কুরবানি ঈদে আমাদের 54টা ওয়ার্ড নিয়ে একটা বড় মিটিং হয়। এখানে প্রশাসক স্যার থাকেন, কমিউনিটি স্যার থাকেন, সিটি কর্পোরেশনের সব থাকেন আর ভ্যান সার্ভিসরা থাকেন। তো এনারা কিভাবে মানে মাঠে কিভাবে কাজ করবে, কি করবে না করবে সবকিছু ওই মিটিং এ বলা হয়। কিন্তু এইবার এই মিটিংটা হয়নি আমাদের। আমি এর জন্য বারবার সিটি কর্পোরেশন যে বললাম যে মিটিংটা না করলে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা আর পিসিএসপি যদি মাঠ থেকে ময়লাটা সঠিকভাবে সংগ্রহ না করে, তাহলে তো এই ময়লা 7 দিন 8 দিন পড়ে থাকবে, সে আগের মতো হবে। এই গত ঈদেও কিন্তু আমরা, আপনি জানেন, 8 ঘন্টায় 12 ঘন্টার জায়গায় 8 ঘন্টায় বর্জ্য পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এইবার কেন এরকম হচ্ছে, কি কারণে, এটা আমিও বুঝতে পারতেছি না। উনি বুঝতে পারছেন না আমাদের মুস্তাফিরুজ, অসংখ্য ধন্যবাদ। লাকি একটা আপনি আমাদের সাথে থাকুন। আপনি কিছু বুঝতে পারছেন? সেটা কেমন? সেটা হলো যে শুরু থেকেই একটা মানে ম্যাচ হয়েছে। এবার কোরবানি ঈদটাকে সামনে রেখে কোরবানি ব্যবসাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যার জন্য আপনার মানে যে পরিমাণ কোরবানির মানে পশু নিয়ে ব্যবসা করার জন্য যতটা মনোযোগী ছিল, তারপরে এই পশুগুলো জবাই করার পরে এর ব্যবস্থাপনাটা খুব দ্রুত কিভাবে অপসারণ হবে তার মানে জন্য যে নাগরিক, সিটি কর্পোরেশন সব মিলে যে এলাকায় এলাকায় যে একটা ব্যবস্থাপনাটা, সেই ব্যবস্থাপনাটা যথেষ্ট ছিল না। আপনি দেখেন, আপনি আর যে রিপোর্টটা দেখালেন, ওই পরিবেশে কিন্তু আবার সব নাগরিক, খুব অল্প সংখ্যক নাগরিক বসবাস করে। নিশ্চয়ই ওইটা সম্ভব, ওই ব্যবস্থাপনাটা গড়ে তোলা সম্ভব, যেহেতু একটা প্ল্যান্ট সিটির মধ্যে আপনি একটা জায়গায় কোরবানি দিলেন, এ করলেন। কিন্তু আপনি আরেকটা, প্রথমেই যে চিত্রটা আপনার রিপোর্টে দেখানো হলো যে ওই যে রাস্তা, তার মানে এটা হলো রিমোট এরিয়ায়, ধরেন পুরান ঢাকা গিঞ্জি ঘনবসতি এলাকাগুলোতে, সেখানে যেহেতু খোলা জায়গা থাকে না, সেখানে রাস্তার উপরেই জবাই করতেছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে মানে গরুর হাট আপনি সারা ঢাকা শহরে ছড়াই দিলেন, বুঝলাম এটা একটা ম্যাচ। তারপরে আপনার এই যে প্রতিবার সংখ্যাটা তো বাড়ছে, দেখেন কোরবানির সংখ্যাটা বাড়ছে না, তাহলে যত বাড়ছে তত কিন্তু চাপ পড়তেছে। সিটি কর্পোরেশন তো মানে প্রতি বছর লক্ষ লক্ষ কর্মচারী নিয়োগ দেয় না, তারও তো একটা মানে ইয়ে আছে। তাহলে এটা সামগ্রিকভাবে যে একটা ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য যে ধরনের শোডাউন করার দরকার ছিল, সেটা তো করবে কে করবে? সব তো গরুর ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল, ওকে, ব্যবসা বাণিজ্য নিয়ে এত বেশি ব্যস্ত ছিল, এটার দিকে নজর দেয়নি। তারপরে আপনার হচ্ছে সুদূর প্রসারী কোনো পরিকল্পনাও নেই। আপনি আজকের থেকে 2 বছর বা 5 বছর পরে আর এইভাবে রাস্তায় রাস্তায় কোরবানি হবে না। তাহলে কিভাবে কোরবানিটা হবে? কোন ব্যবস্থাপনায় আস্তে আস্তে আমরা এর আগে আমরা দেখেছিলাম যে স্লটারিং এর জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে বা একটা মাঠ ঠিক করে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে ওখানে গিয়ে, কিন্তু যারা কোরবানি দেন তাদেরও তো এক ধরনের আবেগ কাজ করে যে না, তার কোরবানিটা সে তার বাসায় দেবে। আপনি স্বপ্রণোদিত ভাবে কোনো জায়গায় না, সব সময় একটা নিয়ম, এবং এটার হলো জরিমানা, এআই ক্যামেরা বসাইতে হবে সব জায়গায়। মানে এআই ক্যামেরা উদাহরণ হিসেবে দেখছি, যেখানে রাস্তায় আপনি কোরবানি দেবেন, যেখানে সাথে সাথে জরিমানা হবে। এই ব্যাপক জরিমানার মানে নাগরিকরা যখন কি মানে বেরোয় 24 ঘন্টা যখন বাইরে যাবে, জায়গায় জায়গায় শুধু জরিমানা যখন গুনতে থাকবে, দেখবেন যে 2 মাস 3 মাসের মধ্যে সে সাইজ হয়ে গেছে, তখন সে নিয়মের দিকে দৌড়াবে। ওই যে আপা যেটা বললেন, গতবার যখন কোরবানি হয় তখন সমস্ত রাজনৈতিক সরকার ছিল না, ইউনিট সরকার ছিল। তো ওই সরকারে আসলে তখন ব্যবসা বাণিজ্যের দিকে অত বেশি মনোযোগ দিতে পারে নাই। তারপরে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তখন একটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে ছিল। কিন্তু এইবার সবাই একদম আজান দিয়ে শুধু এটা করছে। কিন্তু এরপরে জবাই দেওয়ার পরে এর ব্যবস্থাপনা বর্জ্যটা কীভাবে, আপনি খেয়াল করেন আজকে প্রধানমন্ত্রীকে আজকে নামতে হয়েছে। আপনি মানে হেড অফ দ্য গভর্নমেন্ট নেমে যাচ্ছে স্পট। এটা ভালো, দুইটার দিক আছে, এটার একটা সমালোচনার দিক আছে, এটার একটা প্রশংসার দিক আছে। প্রশংসার দিকটা হলো যে সরকারের প্রধান সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে যে নগরীর পরিচ্ছন্নতার দিকে, যে আমি নজর রাখছি, তোমরা সবাই নজর রাখো। আর সমালোচনার দিকটা হচ্ছে যে এইটা তাহলে কি নিচের অর্গানগুলো কি ডিসফাংশন হয়ে গেল? সিটি কর্পোরেশন মানে এরা কোথায়? এই যে বিশাল বিশাল কর্পোরেশন, এত বড় বড় বিল্ডিং, কি সুন্দর সুসজ্জিত চেয়ার টেয়ার, আপনি তাদের যেই খরচ, মানে
কল্পনাই করতে পারবে না। তাদের যে বরাদ্দ খরচ টরচ মিলায় যে আলিশান ব্যাপার, এরা কোথায়? মানে তাহলে সেই জায়গাটা আপনি ডিসফাংশন করে দিয়ে যখন নাকি এখন আপনি নিয়ে গেলেন সরকার প্রধানের দিকে, আগামীবার কিন্তু যখন নাকি সরকার প্রধান নামবে না, তখন বলবে যে এবার কেন সরকার প্রধান আসলো না, তখন এটা কিন্তু আরেকটা নিউজের একটা কন্টেন্ট হয়ে যাবে। জি, আমি একটা বিরতি নিই, এটা একটা বিপদ। জি, আমি একটা বিরতি নিই। বিরতির পর ফিরে এসে ডক্টর রৌনক আপনার কাছে যেটা জানতে চাইবো নিশ্চয়ই, যে ধরেন রাজধানীর যে ময়লা ব্যবস্থাপনা, আমরা যদি একটু গভীরে গিয়ে দেখি, এই বর্জ্য ব্যবস্থাপনা বা ময়লার যে বাণিজ্য, সেটাও কিন্তু শত কোটি টাকার, ঠিক আছে? ফলে এই জায়গাটা এত ছেড়ে দিয়ে রাখা হয় কেন? এটার মধ্যেও কি কোনো রাজনৈতিক আসলে দুরাভিসন্ধি আছে কিনা? কারণ আমরা দেখতে পেয়েছি এর আগেও যে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলো আসলে এক ধরনের ময়লা বাণিজ্যের মধ্যে ঢুকে যায়। এখানে যদি এতই বাণিজ্য হয়, সে বাণিজ্য সিটি কর্পোরেশন করে না কেন, যাদেরকে আমরা কর দেই? ফলে এইটাও একটু বিশ্লেষণ করতে চাইবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ নির্বাচিত খবরে। ডক্টর রৌনক, আপনার একটু বিশ্লেষণটা শুনতে চাইবো, যেটা বিরতির আগে রেখে গিয়েছিলাম, যে এত বড় যে বাণিজ্যটা আছে যেখান থেকে হয়, সেখান থেকে কেন বাকিরা সবাই উদাসীন থাকে, বিশেষ করে যাদের দায়িত্ব কর্তৃপক্ষের দিক থেকে? এটা একটা বড় কারণ হচ্ছে আমরা আসলে পরিস্থিতি মোকাবেলায় মানে সংকটের মুহূর্তে পরিস্থিতি মোকাবেলায় খুব বেশি পারঙ্গম না, এবং আমাদের অনেক রকম সমন্বয়হীনতার একটা ব্যাপার আছে। আপনি দেখেন বাজার নিয়ে কি হলো, গরুর বাজার নিয়ে আপনি মেট্রো স্টেশনে গরুর বাজার বসাই দিয়েছেন। একটা দেশের মেট্রো স্টেশন, মানে আমাদের দেশে মেট্রো স্টেশন একটা থাকা কত বছর পরে আমরা স্বাধীনতার পরে পেলাম, এবং এটা তো আমাদের একটা অ্যাসেট। তো সেই মেট্রো স্টেশনে এসকেলেটরেও দেখলাম যে গরু উঠানামা করছে। তাহলে আমাদের আসলে দৃষ্টিভঙ্গিটা কি, ম্যানেজমেন্টের অবস্থাটা কি? এবং আপনি যদি বলেন পলিটিক্যাল ক্লায়েন্টালিজমের জায়গাটা, যে যেই সরকারি আসুক, যেই দলই ক্ষমতায় থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, সবসময় একটা রাজনৈতিক ছত্রছায়ায় ব্যবসা করার যে একটা ধান্দাবাজি, এগুলো সব ক্ষেত্রে আছে। এটা গরুর বাজারেও আছে, আপনার এই ময়লা নিষ্কাশনের ক্ষেত্রেও আছে, সকল ক্ষেত্রেই আছে। তবে সিটি কর্পোরেশনে এইবার আমার যেটা মনে হয়, এই চিত্রটা, এই রিপোর্টের যে চিত্রটা, এই চিত্রটা আমাদের সামনে আরো ভালোভাবে আসা উচিত। আমি বলি আপনাকে, আমরা তো সৌদি আরবকে খুব মানি, অনেক সময় সৌদি আরবের আমাদের রোজার ঈদ হয় সৌদি আরবের চাঁদ দেখার উপরে, আমাদের চাঁদ দেখার উপরে না। সেই সৌদি আরবে কিন্তু বাসাবাড়িতে আমি দেখিনি, আমি ছিলাম 2 বছর, আমি কখনোই দেখি নাই যে এইভাবে মানে না উন্মুক্ত স্থানে হয় না, বাসা বাড়িতেও হয় না, নির্দিষ্ট স্থানেই হয়, যেটা ইউরোপ আমেরিকাতেও হয়। অর্থাৎ অমুসলিম দেশেও যে সিস্টেমে হয়, সৌদি আরবের মতো, মধ্যপ্রাচ্যের মতো একটি জায়গা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও সেই সিস্টেমে হয়। কেন হয়? এটার সাথে কোনো আবেগের এই জায়গা নাই যে আমার দৃষ্টি সীমানার ভেতরে, আমার বাড়ির সীমানার ভেতরে হলে এই কোরবানি ভালো কোরবানি হবে, আর আমার থেকে দূরে হলে এই কোরবানি অনেক বেশি ঢিলে ঢালা হয়ে যাবে। বিষয়টা তো তা না। তাহলে কেন আমরা একটা স্লটার হাউসে, এলাকায় এলাকায় একটা স্লটার হাউসের মতো করা যেতে পারে? তারপরে এখন যে আধুনিক ফ্ল্যাটগুলো হচ্ছে, ফ্ল্যাটগুলোর সিস্টেম, পয় নিষ্কাশন ব্যবস্থার জায়গাটা, মানে গ্যারেজ রুমগুলো যদি, গ্যারাজের জায়গাগুলো যদি করা যায়, সেটা করা যেতে পারে। এরকম করে কিছু সুদূর এক ধরনের পরিকল্পনা করতে হবে। শুধুমাত্র সিটি কর্পোরেশনের দোষ দিয়ে হবে না আসলে, কারণ এটা আসলে সিটি কর্পোরেশনের যে লোকবল, যে রিসোর্স পার্সন, যেখানে কথাগুলো আসছে, সেই তুলনায় আসলে মানে আমাদের যে কোরবানি, সেই তুলনায় আসলে সেগুলো খুব বেশি না। আপনি কোরবানি ঈদের সময় এই পরিমাণ প্রাইমারি লেভেলে সার্ভিস দেওয়ার মতো লোকবল পাওয়াটাও তো একটা কঠিন ব্যাপার।
হ্যাঁ এটার মাধ্যমে বিজনেস করা যেতে পারে, এটার মাধ্যমে লোক নিয়োগ দেওয়া যেতে পারে, কিন্তু তারপরও সকল কিছুর উপরে আমাদের একটা পলিসি লেভেলে কাজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখবেন কোরবানির সময় আমরা সবকিছু কিনি বা আছে আমাদের, বালতি থেকে শুরু করে চাকু বটিদা যা যা লাগে, এই যে আমাদের প্লাস্টিকের জিনিসপত্র সবকিছু কিনি, কিন্তু আমরা কি কখনো এই পরিষ্কার করার জিনিসগুলো কিনি? হ্যাঁ এটা রাষ্ট্রের দায়িত্ব বা সিটি কর্পোরেশনের দায়িত্ব, কিন্তু আমরা ব্যক্তিগতভাবেও কিন্তু এটা কিনতে পারি যে আমি যেটা ময়লা করেছি সেই জায়গাটা মোটামুটি একটু পরিষ্কার করলাম, দেন সিটি কর্পোরেশন এসে ভালোভাবে পরিষ্কার করলো। এটা কিন্তু আমরা করি না। আমাদের দেশের সিস্টেমকে আমরা সানসেটে ময়লা ফেলি। আমরা যে 100 টাকা 200 টাকা দিয়ে ডাস্টবিনে নিয়ে ময়লাটা ফেলার একটা ব্যবস্থা করব, তার চেয়ে সানসেটে ফেলে দেওয়া একটা নাগরিক সুবিধাটা আমাদের এই পর্যায়ে চাই যে আমাদের জ্বালানা দিয়েই যেন ময়লা ফেলে দেওয়া যায়। সেই নাগরিকদেরকে আসলে পরিবর্তনের জন্য রাষ্ট্রের একটা সুদূর একটা পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে, যাতে সিটি কর্পোরেশনও একটা সিস্টেমের মধ্য দিয়ে কাজগুলো করতে পারে। রাইট, আমি একটু মোস্তাফিজুর কাছে একটু শুনতে চাইবো। এইখানে আজকের যে ঘটনা হলো তাতে করে আমরা দেখলাম দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন আব্দুল সালাম, তিনি এটার জন্য ট্রাক সংকটকে বলেছেন যে তার ট্রাক সংকট, যার কারণে এটা সময় মতো যে প্রতিশ্রুত সময় আছে সে সময় হয়নি। আপনি শুধু মনে করেন কিনা যে শুধুমাত্র ট্রাকের কারণে এটা হলো না? আসলে এটা আপনি বলুন, আমি বরং একটু পাশাপাশি একটু ওখানে যাই, আমি একটু অনলাইন দেখবো, আপনি বরং এটা আমাকে একটু ব্যাখ্যা করতে থাকেন। না, এটা হয়তো একটা কারণ হতে পারে, কিন্তু সামগ্রিক কি পরিমাণ পশু জবাই হবে, কিভাবে খুব দ্রুত সরানো হবে, এর একটা পরিকল্পনা হয়নি। কারণ এটি সিটি কর্পোরেশন লোক দিয়ে হবে না, এর সাথে স্বেচ্ছাসেবী এলাকার পলিটিক্যাল গভর্নমেন্টের সুবিধা তো এইটাই যে দলের লোকজন সাপোর্টটা দেবে। ওইভাবে আমার ধারণা যে ওই রিহার্সালটা হয়নি, ওই প্রস্তুতিটা নেওয়া হয়নি, যার কারণে এই সংকটটা তৈরি হয়েছে। নতুবা গত বছরে যে আপা যেটা বললো যে গত বছরে এরকম হলো না, এইবার এসে যেখানে আরও একটা পলিটিক্যাল গভর্নমেন্টে আরও ব্যবস্থাপনা ভালো হওয়ার কথা, সেখানে উল্টা হয়ে গেল। এটা তো খুব দুঃখজনক। ওকে, আমরা বরং একটু অনলাইনগুলো দেখার চেষ্টা করি। আমাদের সামনে অনলাইন চলে এসছে, আমরা দেখি প্রথম আলো তার অনলাইনে এখন কি বলেছে। নতুন যে প্রতিবেদন, পোস্তায় চামড়া কেনা বেচার ব্যস্ততা এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়তে পারে। এটা এখন পর্যন্ত প্রথম আলোর অনলাইনে যা দেখছি। আর আছে রিয়েলের সঙ্গে চুক্তি সই করেছে, পাশাপাশি দেখছি ঈদের ছুটি, ঘোরাঘুরিতে মুখর হয়েছে লালবাগ কেল্লা, এখনও ঈদের বিষয়টা আছে। বিবিসি অনলাইন, বিবিসিতে বলছে যে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চাওয়াদের সীমান্তে অপেক্ষা, জেরা এবং তারপর বিষয়টাকে একটু যদি মন্তব্য করতেন। কারণ হচ্ছে যে আমরা এখন পর্যন্ত বলা হচ্ছে যে প্রতিবেদনটি আমরা দেখছি, সেই প্রতিবেদনের ভেতরে যাওয়ার সুযোগ হয়নি। তবে যেটুকু বুঝতে পারছি যে ভারত থেকে যে বাংলাদেশি ফিরতে চাওয়াদের সীমান্তে অপেক্ষা করতে হচ্ছে, এক ধরনের এটা একটা নজিরবিহীন একটা অমানবিক পরিবেশ তৈরি করছে শুভেন্দু অধিকারী ভারতে। সেখানে যত গরিব মানুষ এবং বিশেষ করে মুসলমান, তাদেরকে টার্গেট করে এক ধরনের ঠেলে দেওয়া হচ্ছে, এবং ঠেলে দিয়ে তাদের যে নির্বাচনের যেই বিষয়টা, যে পপুলার যে বিষয়টা তারা সামনে আনছে, সেটাকে জায়েজ করার চেষ্টা করতেছে বাংলাদেশের উপর দিয়ে। এটা বাংলাদেশকে এটা শক্তভাবে মোকাবেলার প্রস্তুতি নিতে হবে, এইটুক বলতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ মুস্তাফিরোজ এবং ডক্টর রাশেদা রৌনক খান, আপনারা আমাদেরকে এই রাতে মূল্যবান সময় দিয়েছিলেন। আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এই ছিল আজকে নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।